হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের যে দ্বিতীয় পরিচ্ছেদটা আছে সেটা। এটা বাংলা ব্যাকরণের যে পরিচ্ছেদটার নাম হচ্ছে বাংলা ব্যাকরণ। আমরা আজকে এটা পড়বো। আমি আছি, আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান, আমি পড়াশোনা করতেছি কুয়েটে। তা আমরা ভিডিও শুরু করার আগে আমরা একটু কিছু কথা বলে নিই। আমরা এখানে যে স্লাইডের যে নোটগুলো আছে এই নোটগুলো তোমরা সাধারণত নোট করবা খাতায়। আর আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো তোমরা জাস্ট বোঝার ট্রাই করবা। তোমরা এগুলো কোনো কিছু নোট করা লাগবে না। তো চলো আমরা শুরু করি, পরবর্তী পেজে যাই। আচ্ছা, তারপরে আমরা আসি, যেহেতু এই অধ্যায়টার নাম আছে বাংলা ব্যাকরণ। এখন তোমাদের অনেকের মনে আসবে যে বাংলা ব্যাকরণ আসলে কাকে বলে, বাংলা ব্যাকরণটা আসলে কি, এরকম মনে আসবে না? বাংলা ব্যাকরণ হচ্ছে যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা লিখিতে পারবা, পড়িতে পারবা এবং বলিতে পারবা, সেটা তুমি পারবা, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ। অর্থাৎ যে পুস্তক পাঠ করিলে কোনো ভাষা লিখতে পারা যাবে, পড়তে পারা যাবে এবং বলতে পারা যাবে, সেইটা হচ্ছে সেইটার ব্যাকরণ। বুঝতে পারছি আমরা? তারপরে আসি, বাংলা ব্যাকরণে আলোচনা করা হয় সাধারণত হচ্ছে কি ভাষার স্বরূপ নিয়ে এবং ভাষার প্রকৃতি নিয়ে। ভাষার প্রকৃতি হচ্ছে যে ভাষার যে নিয়ম শৃঙ্খল, ভাষার যে আঞ্চলিকতা, সেটা সাধারণত হচ্ছে ভাষার প্রকৃতি। এইসব নিয়ে বাংলা ব্যাকরণে আলোচনা করা হয়। আর এখানে আছে শব্দ, ধ্বনি, তারপরে বাক্য যে বৈশিষ্ট্য, এটা খুঁজে বের করা হচ্ছে ব্যাকরণের প্রধান কাজ। তাহলে শব্দ, ধ্বনি এবং বাক্যের বৈশিষ্ট্য এগুলো খুঁজে বের করা ব্যাকরণের প্রধান কাজ। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়, সেটা ছিল হচ্ছে 1743 সালে। আর লেখক ছিলেন দ্য অ্যাসুমসাও। আর তিনি এই পর্তুগিজ ভাষায় এই যে বাংলা ব্যাকরণ প্রকাশিত করেছিলেন শুধুমাত্র বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকার যে অংশ হিসেবে তিনি এটা রচনা করেছিলেন। ইংরেজি ভাষায় প্রকাশিত হয় বাংলা ব্যাকরণ, সেটা হচ্ছে 1778 সালে। আর সেই ইংরেজি বইয়ের নামটা ছিল হচ্ছে গ্রামার অফ দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ। আর লেখক ছিলেন ন্যাথানিয়েল হ্যালয়েড। এরপরে হচ্ছে রামমোহন রায়, যিনি হচ্ছে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশ করেন। তিনি হচ্ছে দুইটা ইংরেজিতে লেখেন বাংলা ব্যাকরণ, আর একটা হচ্ছে কি বাংলা ভাষায় লেখেন। সেটা যে একটা বাংলা ভাষায় লেখেন সেইটার নাম হচ্ছে গৌড়ী ব্যাকরণ। আর তিনি 1833 সালে সেই গৌড়ী ব্যাকরণটা হচ্ছে প্রথম বাংলা ব্যাকরণ তিনি হচ্ছে রচনা করেছিলেন। ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। আর ব্যাকরণের আলোচ্য বিষয় সাধারণত চারটি। কি? 1 নম্বরে আছে ধ্বনিতত্ত্ব, আর তারপর আছে 2 নম্বরে রূপতত্ত্ব, 3 নম্বরে বাক্যতত্ত্ব, তারপর আছে অর্থতত্ত্ব। এখন আমরা এই চারটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করি। সাধারণত ধ্বনিতত্ত্ব, এখানে ধ্বনি নিয়ে আলোচনা করা হবে, আমরা সবাই বুঝতে পারছি। আর ধ্বনিতত্ত্বের এখানে বর্ণমালা সম্পর্কেও কিন্তু আলোচনা করা হবে, কারণ ধ্বনি কিন্তু তৈরি হয় কিন্তু বর্ণমালা দিয়ে। এবং এই ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য কি? বাকযন্ত্র, তারপরে বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া। একটা ধ্বনি কীভাবে উচ্চারিত হবে বাকযন্ত্রের সাহায্যে, সেই উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনি কীভাবে বিন্যস্ত হবে সেই সব সম্পর্কে আলোচনা করা হবে। এবং স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, কীভাবে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হবে। তারপর ধ্বনিতল, সাধারণত এক নিঃশ্বাসে বা এক ধাক্কায় যদি কোনো কিছু উচ্চারিত করা হয় সেটাকে সাধারণত ধ্বনিতল বলা হয়। যেমন আমরা যদি উদাহরণ দেই, যে কলম, ধরো কলম, তারপর ম। এখানে কলম সাধারণত ক সে উচ্চারিত হবে একসাথে, তারপর ল ম, এটা কিন্তু আলাদাভাবে উচ্চারিত হচ্ছে। তাহলে এই যে ক এবং লম, এইটা কিন্তু দুইটা ধ্বনিতল নির্দেশ করবে, বুঝছো? এরকমভাবে ধ্বনিতল সাধারণত এক নিঃশ্বাসে, যেরকম হচ্ছে বই, এটা কিন্তু একসাথে উচ্চারিত হচ্ছে, তাহলে এটার ধ্বনিতল সাধারণত এরকমভাবে। তারপরে আসে রূপতত্ত্ব। রূপতত্ত্ব সাধারণত হচ্ছে কি বাক্যের একটা কোনো বাক্য বা শব্দের যে উপাদানগুলো আছে সেই সব সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হবে। যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, এগুলো নিয়ে আলোচনা করা হবে। সাধারণত রূপতত্ত্বে আমরা এখানে আলোচনা করা হবে, যেমন আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। যদি আমরা উদাহরণ দিই, আমি ভাত খাই, আমি ভাত খাই,
এখানে হচ্ছে আমিটা হচ্ছে এখানে সর্বনাম, এই যে সর্বনাম এটা হচ্ছে আমি, আর এখানে ভাতটা হচ্ছে বিশেষ্য, আর এই খাই এটা কিন্তু ক্রিয়া, আমরা সবাই জানি। এরকমভাবে এটা হচ্ছে বোঝায় রূপতত্ত্ব। এখানে বিভিন্ন যে শব্দগুলো আছে শব্দগুলো এখানে বোঝাই যে কোনটা কি বোঝাইতেছে। আচ্ছা, তারপরে আমরা যাই যে রূপতত্ত্বের বিশেষ গুরুত্ব পায় সাধারণত আছে শব্দ যে গঠন যে প্রক্রিয়াটা আছে এটা নিয়ে এখানে বিশেষ গুরুত্ব পায়। তারপরে আসি আমরা হচ্ছে বাক্যতত্ত্ব। এখন বাক্যতত্ত্ব আলোচনা করার আগে আমাদের একটা টপিক সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানা লাগবে। আমরা সেটা শেখার পরে আবার বাক্যতত্ত্বে চলে আসবো, ব্যাক আসবো। তো চলো আমরা সেখানে চলে যাই। আমরা এখানে চলে আসছি। এখন আমরা একটু বুঝবো যে আলোচনা কি, আলোচ্য বিষয় কি, আর মূল আলোচ্য এবং আলোচিত এই সম্পর্কে আমরা একটু কি বোঝাই আমরা সেইটা একটু দেখব। আমরা তারপর আসি আলোচনা। আলোচনা সাধারণত হচ্ছে কি কোনো কিছু আলোচনা করা হচ্ছে, আর আলোচ্য বিষয় যা নিয়ে আলোচনা করা হবে, আর মূল আলোচ্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আলোচনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর আলোচিত যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা একটু খেয়াল করি, যেটা আলোচনা এটা কিন্তু আছে বর্তমানকাল, যেটা বর্তমানকালে আলোচনা করা সেটা বোঝাচ্ছে। আর আলোচ্য বিষয় এটা সাধারণত হচ্ছে কি যা নিয়ে আলোচনা করা হবে হবে বলছে, তাহলে এটা হচ্ছে ভবিষ্যৎ বোঝাচ্ছে, মানে ভবিষ্যতে এটা করা হবে। আর আলোচিত এইটা সাধারণত হচ্ছে যা আছে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে, মানে এটা হচ্ছে কি অতীতকাল বোঝাচ্ছে। এটা আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা বাক্যতত্ত্বে ফিরে যাই। আচ্ছা, তারপর আসি আমরা বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের বাক্য নিয়ে আলোচনা করা হয়। এই বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যতত্ত্বের মূল আলোচ্য যেটা সেটা হচ্ছে বাক্যের নির্মাণ এবং বাক্যের গঠন, কীভাবে বাক্য গঠন করতে হবে বা নির্মাণ তৈরি করতে হবে সেটা নিয়ে আলোচনা করা হবে। তারপর বাক্যতত্ত্বের আলোচ্য যে বিষয়টা আছে সেটা হচ্ছে এক হচ্ছে কি বাক্যের পদ এবং বর্গের কীভাবে বিন্যস্ত থাকবে সেটা। তারপর বাক্যের রূপান্তর, একটা বাক্য থেকে আরেকটা বাক্যে রূপান্তর করতে হবে সেটা। বাক্যের যে বাচ্য, যে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, নাভাববাচ্য, এই বিভিন্ন ধরনের বাচ্য। তারপর বাক্যের যে উক্তি, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি, এইগুলো যে বিন্যস্ত করতে হবে বা এইগুলো নিয়ে সাধারণত হচ্ছে বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। এছাড়াও কারক আছে এখানে। তারপর বাক্যের যে যোগ্যতা আছে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, বিভিন্ন ধরনের যেগুলো আছে সেগুলো, তার উপাদান, লোভ, জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন যেগুলো আছে এগুলো নিয়ে সাধারণত হচ্ছে কি এই বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। এখানে জাস্ট তোমার নামগুলো দিয়ে রাখছে, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সামনে। এরপরে আসে কি অর্থতত্ত্ব, অথবা অর্থতত্ত্বের আরেকটা নাম আছে কি বাগার্থ তত্ত্ব। এই অর্থতত্ত্ব দেখলেই বোঝা যাচ্ছে, নামটা পড়লেই বোঝা যাচ্ছে যে অর্থতত্ত্ব মানে এখানে অর্থ নিয়ে আলোচনা করা হবে। একটা বাক্য যে কি অর্থ বোঝায় সেটা নিয়ে এখানে সাধারণত আলোচনা করা হয়। তাহলে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়ে আলোচনা করা হয় সাধারণত আছে শব্দ বা বাক্যের যে অর্থ অথবা ব্যঞ্জনা। ব্যঞ্জনা বলতে বোঝায় সাধারণত আছে ভাষার যে বিভিন্ন ধরনের বচন বা বিভিন্ন ধরনের সংস্কৃতির সাথে যে অর্থ এক এক অর্থ প্রকাশ করে সেটা সাধারণত হচ্ছে কি ব্যঞ্জনা নির্দেশ করে। তারপরে এখানে আছে কি অর্থতত্ত্বের সাথে আসে বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা ইত্যাদি। এখানে প্রতিশব্দ বলতে আমরা বুঝাই যে মানে সেম জাতীয় যে শব্দগুলো আছে, যেমন পানির সাথে সাধারণত আসছে যে প্রতিশব্দ জল, এরকম টাইপের। এইগুলো সব কিছু সাধারণত আসছে অর্থতত্ত্বের ভিতরে পড়ে। এগুলো সম্পর্কে তোমরা আস্তে আস্তে দেখবা যে তোমাদের এইসব সম্পর্কে বিস্তারিত একটা চ্যাপ্টার থাকতেছে আর সেখানে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমরা কোন অধ্যায় চাও বা কোন চ্যাপ্টার চাও সেটা আছে আমাদের একটু কমেন্ট করো। আর এই ভিডিওতে যদি তোমাদের কোনো ভুল ত্রুটি যদি তোমরা দেখো তো সেটাও আমাদের জানাতে পারো। তাহলে পরবর্তীতে ত্রুটি না থাকে সেটার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।